সেক্ষেত্রে যে পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান বলেছেন, মানবতা বিরোধী অপরাধের দায়ে ফাঁসির দণ্ড নিয়ে ভারত অবস্থানকারী সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রত্যর্পণ ত্বরান্বিত করে দিল্লিকে অনুরোধ করেছে বাংলাদেশ। অর্থাৎ গতকাল দীনেশ ত্রিবেদী প্রধানমন্ত্রীর বৈঠকের পর তিনি একটা ব্রিফ করেছেন। সেখানে বলেছেন একই সঙ্গে ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শহীদ শরীফ ওসমান বিন হাদির হত্যাকারীদের প্রত্যর্পণের অনুরোধও করা হয়েছে। তিনি বলেছেন ঢাকায় সেক্ষেত্রে ইতিবাচক সাড়া দেবে। আপনার কি মনে হয় সাড়া দেবে? আশাবাদ, উনিও আশাবাদ ব্যক্ত করেছেন, আমিও আশাবাদ ব্যক্ত করি। কিন্তু শেখ হাসিনা যে প্রত্যর্পণ চুক্তির অধীনে আসবে সেটা দিল্লি আসবে, সেটা তো একটা অমূলক চিন্তা। শেখ হাসিনা যদি আসেন, উনি বাংলাদেশের নেতা হিসাবে এখানে আসবেন। ওই যে প্রত্যর্পণ চুক্তি, বন্দি পাঠাচ্ছে, বন্দি শেখ হাসিনা তো বন্দিই না, বন্দি বিনিময় চুক্তি কোথা থেকে হবে? উনি কি বন্দি আছেন ওইখানে যে বন্দি আমি বস্তা পরে পাঠিয়ে দিচ্ছি? দণ্ডপ্রাপ্ত সেই কারণে কিনা? দণ্ডপ্রাপ্ত তো হতেই পারে, রাজনৈতিক হিসাবে দণ্ডের কোনো মানে আছে? এই আমাদের বড় বড় যে এখানে যতগুলো ঘটনা ঘটেছে, আমি সবগুলো উদাহরণ দিতে চাই না, একটা বিতর্ক তৈরি হবে। তো দণ্ডিত আসামিগুলো কি আর আসামি আছে? এবং যুদ্ধ অপরাধীও গুলো বের হয়ে চলে আসছে, এবং যুদ্ধ অপরাধী পালিয়ে থাকা যুদ্ধ অপরাধী বাংলাদেশের কোর্টে আসে, আবার জামিন নিয়ে ঘুরে বেড়ায়। সো এগুলো সবগুলো নির্ভর করে আসলে সরকারের তখন কি থাকছে, সরকারের মনোভাব কি আছে। সরকারের মনোভাব অনুযায়ী আপনার আদালত অ্যাক্ট করে, আদালত দেখে যে কেউ কিছু নাই, কিভাবে করা যায়, আদালত তখন বের করে দিতে, না এখন এই পরিস্থিতিতে সংবিধানে নাই এটা, তারপরে এখন এই পরিস্থিতিতে কিন্তু আমরা যেটা দেখছি যে আসলে শেখ হাসিনা কেন প্রাসঙ্গিক হয়ে যাচ্ছে, এখানে প্রাসঙ্গিকটা হয়ে গেছে। এটা আসলে বিগত সরকার, যারা ইউনূসের সরকারই এটা করে দিয়ে গেছে। যখন আপনি তাদের রাজনীতিকে নিষিদ্ধ করে দেন, এখানে তাদের কার্যক্রম সম্পূর্ণভাবে অফ করে দেন, এবং শেখ হাসিনা ছাড়া তাদের আর কোনো নেতা নাই সামনে। তো বারবার শেখ হাসিনা আসে, শেখ হাসিনা থেকে নির্দেশের কথা আসে। এখন যদি রাজনীতিতে এমন হতো, পরাজিত শক্তি, পরাজিত রাজনৈতিক নেতা, সে গন কেস, তাকে নিয়ে চিন্তা নাই, কিন্তু রাজনৈতিক মতাদর্শ রয়ে গেছে, তাদের দল রয়ে গেছে, তারা তাদের মতো রাজনীতি করতে পারে। এখানে যারা অপরাধ করেছে তারা এখানে থাকবে না। কিন্তু এখানে তো এখন যে বিষয়টা তৈরি হয়েছে, যে ইউনূসের আমল থেকে ইউনূস এটাকে নিষিদ্ধ করলো, আওয়ামী লীগকে নিষিদ্ধ করে যে ক্ষতিটা করে দিয়ে গেল, সেটা হচ্ছে যে শেখ হাসিনাকে প্রাসঙ্গিক করে তুলেছে তার দলের কাছে এবং রাষ্ট্রের কাছেও। শেখ হাসিনা কিন্তু এখানে উনি যেটা বললেন যে একটা পরাজিত শক্তি, উনি পরাজিত স্বৈরশাসক, কর্তৃত্ববাদী শাসক, উনি গনকেস হয়ে যেতেন। কিন্তু ওনাকে গনকেস করতে দেয় নাই ইউনূস, ওনাকে গনকেস করতে দিচ্ছে না বর্তমান সরকারও, কারণ তাদের দলটাকে নিষিদ্ধ করে রেখেছে, এবং শেখ হাসিনাও তার দলের নেতৃত্ব কোনো চেঞ্জ করছেন না, উনি আছেন। এবং শেখ হাসিনার একেবারে তৃণমূল থেকে শীর্ষ পর্যায়ে সবাই শেখ হাসিনার কথাই বলে। আপনি কি দেখছেন কখনো কোনো একটা নেতার মুখে শুনছেন যে আমরা শেখ হাসিনাকে চাই না, আমরা নতুন কাউকে চাই? তো একটা দল এমন একটা মেন্টালিটিতে তৈরি হয়ে রয়েছে, এখন শেখ হাসিনা ছাড়া তাদের কোনো উপায় নাই, তারা এই রাজনীতি করবেন এবং এর বাইরে যেতে পারবে না। আমি আপনাকে এখানে আরেকটা জিনিস যোগ করতে চাই, যেহেতু আপনি আমাদের প্রধানমন্ত্রীর যে ব্রিক্স সম্মেলনে যোগ দেওয়ার প্রশ্ন বলেছেন। দেখেন, ব্রিক্স সম্মেলনে যোগ দেওয়া খুবই নর্মাল একটা বিষয়। সেটাকে আমি যেটা বলতেছি, আমাদের এখানে কিছু কিছু লোক এটাকে বিকৃতভাবে এমনভাবে তৈরি করছে যে না, আমাদের বোধহয় আত্মমর্যাদা কিছু চলে যাচ্ছে, আমাদের প্রধানমন্ত্রীকে বোধহয় এখানে অপমান করা হচ্ছে। আমি মনে করি না। এখানে শেখ হাসিনাও এই ব্রিক্স এটা 2016 সালে একবার গোয়াতে যে সম্মেলন হলো, সেখানে ব্রিক্স সম্মেলনে উনি জয়েন করেছিলেন, এবং 2023 সালে জোহান্সবার্গে উনি আবারও এই সম্মেলনে অংশ নিয়েছিলেন। দুইবারই উনি আউটরিচ প্রোগ্রামের অতিথি, ডায়ালগের অতিথি হিসাবে গিয়েছেন। এখানে শীর্ষ নেতা হিসাবে তো উনি যান নাই, উনি ওইখানে একজন সম্মানিত অতিথি হিসেবে গেছেন, বাংলাদেশের রাষ্ট্রপ্রধান, সরকার প্রধান হিসাবে গিয়েছেন। তা আমাদের সরকার প্রধানও সেখানে এভাবে যেতে পারেন, এটা আমার ধারণা। কিন্তু সরকার কি সিদ্ধান্ত নেবে? সরকার যদি এই জিহাদি টাইপ মেন্টালিটির লোকদের চাপে পড়ে এই ধরনের ভুল সিদ্ধান্ত নেয় যে না 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 আমরা ওখানে যেতে হবে না, আমরা এগুলো পুনর্বিবেচনা করার আমার মনে হয় যে সুযোগ আছে। কারণ আমরা বারবার বলছি যে দুই দেশের সম্পর্ক কোনো ব্যক্তিকেন্দ্রিক হওয়া যাবে না, এটা আমাদের রাষ্ট্রীয় স্বার্থ এবং আমাদের জনগণের স্বার্থ হইতে হবে। এটা শেখ হাসিনা কেন্দ্রিক বাংলাদেশ ইন্ডিয়া রিলেশন যদি হয়ে যায়, তাহলে আমরা এখানে আখেরে আমরা লাভবান নাও হতে পারি। আমি জানি না, এবং যেটা আগে আপনাকে বলেছিলাম যে পদ্মার আড়ালে যা হচ্ছে সেটা আউটকাম কি হয়। সে আশ্রয় নিয়ে ওইখানে সসম্মানে আছেন, কিন্তু বাংলাদেশ বিরোধী কর্মকাণ্ড বলতে আমরা যেটা বুঝি, সেই জায়গাটা আরেকটা রাষ্ট্র বাধা দেওয়ার ক্ষেত্রে দুইটা জিনিস হতে পারে। একটা হচ্ছে বাংলাদেশে অস্থিতিশীল করে তোলা, তার বক্তব্য এবং অন্যান্য ঘটনার মধ্য দিয়ে বাংলাদেশে একটি নির্বাচিত সরকারকে হটিয়ে দেওয়ার ষড়যন্ত্র করা, এগুলো কিন্তু খুব তখন ইয়েতে পড়ে, আপনার দৃষ্টিতে পড়বে
শেখ হাসিনার ক্ষেত্রে সেগুলো হচ্ছে কিনা এটা একটি বিরাট কোয়েশ্চেন। আপনি ওই দেশে থেকে রাজনীতি করার যে কথাটা বললে, সেটা তো আমাদের দেশের নেতা নেতৃত্ব বিভিন্ন দেশে একটা দোকান খুলে বসেছে, বিভিন্ন রাজনৈতিক দল দোকান খুলে বসেছে, সব দেশে আছে। যে বিএনপি অমুক শাখা, আওয়ামী লীগের অমুক শাখা, সব দেশে আছে না? তো সেই দেশে ওরা কি বক্তৃতা দিচ্ছে না বাংলাদেশ সম্পর্কে? দিচ্ছে তো। তো এখানেও কি সেটাকে আমরা ওই দৃষ্টিতে দেখব, না আরো বৃহত্তর ইয়েতে দেখব? সেটা কিন্তু একটা কোয়েশ্চেন আছে। কারণ এই ধরনের রাজনীতি কিন্তু আমাদের তারেক রহমানও করেছেন। উনি যখন ইয়েতে ছিলেন, লন্ডনে ছিলেন, লন্ডন থেকে উনি বাংলাদেশের রাজনীতি করেছেন না? তো তাহলে ভারতের মাটিতে বসে যদি কেউ করে, সেটা দেখতে হবে যে কোন মাত্রায় করছে। উনি কি ওইখানে দলীয় সভা করতেছে বা প্রকাশ্যে জনসভা করতেছে, না তার নেতাকর্মীদের সাথে ইয়ে করছে, স্বাভাবিক রাজনীতি করছে, যেখানে গণতান্ত্রিক রাজনীতি করছে? আমার মনে হয় বাংলাদেশ সরকার শেখ হাসিনা ইস্যুটাকে অত্যন্ত উচ্চ মাত্রায় নিয়ে গেছে এবং তাকে অতিরিক্ত ইয়ে দেওয়া হচ্ছে, এখানে প্রাসঙ্গিক করে তুলছেন। কারণ বাংলাদেশ ভারতের মধ্যে যে সম্পর্ক, এই সম্পর্ক তো শেখ হাসিনা কেন্দ্রিক নয়, এবং ইস্যুটাও আমাদের শেখ হাসিনা নয় শুধু। আমাদের সাথে ভারতের সম্পর্কের ক্ষেত্রে আমাদের বাণিজ্য ইস্যু আছে, আমাদের বিভিন্ন 54টা আমাদের নদী আছে। ওই নদীগুলোর পানি হিস্সা নিয়ে একটা বিরাট প্রশ্ন দেখা যাচ্ছে। ডিসেম্বরে যে শেখ হাসিনা যে চুক্তি করেছিলেন 25 বছরে, সেটা শেষ হয়ে যাচ্ছে। তো নতুন করে কি চুক্তি হচ্ছে? আমাদের সাথে তার তিস্তা নিয়ে ঝামেলা রয়ে গেছে, আমাদের সাথে বাণিজ্য, আমাদের সাথে সীমান্ত সমস্যা, আমাদের সঙ্গে তার সিকিউরিটি ইস্যুজ আছে, আমাদের সাথে তাদের আন্তর্দেশীয় যে ইয়েটা, যে এটা কি বলে, যে ট্রান্সশিপমেন্ট, তার যোগাযোগ, এগুলো নিয়ে আছে। তো সবগুলোকে আমরা বাদ দিয়ে শুধুমাত্র শেখ হাসিনা কেন্দ্রিক চলে গেলে তো হবে না। সে বাংলাদেশের সাথে ভারতের সম্পর্ক এমন বিস্তৃত, এত ইস্যুজ রয়ে গেছে, আমাদের সেসব জায়গাতেও আমাদের মাথা ঘামাতে হবে, শেখ হাসিনাকে অত গুরুত্ব না দিয়ে। শেখ হাসিনাকে রাজনৈতিক ওইখানে কথা বলার যে, উনি যে বিদেশে যে কথা বলেন, সেটাও বাংলাদেশে প্রকাশে আমরা নিষেধাজ্ঞা দিয়েছি। এটাও এই যুগে এগুলো চলে না। কারণ আপনি বাধা দিলে বরং এখানে আরো বেশি উৎসাহ তৈরি হচ্ছে, গন্ধমফলের মতো, যে কেন বাধা দিয়েছে, কি জিনিস সেটা। শেখ হাসিনাকে আসলে সরকারি দল খুব বেশি প্রাসঙ্গিক করে তুলতেছে। আমার মনে হয় এত প্রাসঙ্গিক না করে ভারত বাংলাদেশের যে সম্পর্কটা, এটা স্বাভাবিক মাত্রায় কিভাবে এগিয়ে নেওয়া যায়, আমাদের সেই সব জায়গায় কাজ করা উচিত। তবে কিভাবে সম্ভব? যেহেতু সরকার তো বলে দিয়েছেন ভারতকে যে আপনারা জানেন শেখ হাসিনা ভারতে বসে কোনো রাজনৈতিক বক্তব্য দিতে না পারে, সে তো বারবার বলা হচ্ছে। এই জায়গায় আসে আমি, তাহলে আমরা আসলে আমাদের কূটনীতিটা এত মানে কূটনৈতিক কৌশলেরও আমাদের পরিবর্তন। আমাদের একদিকে যেমন কূটনৈতিক কৌশল থাকবে, আরেকদিকে কিভাবে আমরা এই সমস্যার সমাধান করব সেই ব্যাপারেও যেতে হবে। আমরা যেমন কূটনৈতিক বিষয়ে আমরা নোট ভার্বাল দিচ্ছি, আমরা শক্ত প্রতিবাদ করছি, আরেকদিকে আমাদের ব্যাকডোরে আমাদের আরেকটা আলোচনা থাকতে হবে আমাদের পারস্পরিক বিশ্বাসের ভিত্তিতে। আমরা তবে যেটাই হোক, সেটা বাণিজ্য বলেন, নিরাপত্তা বলেন এবং ভৌগোলিক সংযোগ বলেন, যে এটা বজায় রাখতে চাই আমরা, কিন্তু সেটা যে কোনো মূল্যে আমাদের সার্বভৌমত্বের প্রতি যে সম্মান, যে আমাদের বাংলাদেশের জনগণের আকাঙ্ক্ষার বাইরে যাতে না হয়, ভারতকে আমরা এই বার্তা দিয়ে দিতে হবে যে তোমরা এমন কিছু করো না। জি, কেউ বলছেন যে, আনিস ভাই, কেউ বলছেন যে এরকম শেখ হাসিনা কার্ড ব্যবহার করে ভারত বাংলাদেশে কর্তৃত্ব প্রতিষ্ঠা করবার একটা চেষ্টা চালাচ্ছে, এরকম একটা অভিযোগ। এটা তো এই অভিযোগটা তো একদম অমূলক নয়। কারণ ভারতের সাথে বাংলাদেশের যে সম্পর্ক, এটা যদি আমরা পর্যালোচনা করি, দেখি যে ভারত নিজেদের স্বার্থে সবসময় অগ্রগামী ছিল, আর একটা রাজনৈতিক দলের সাথে ওরা সম্পর্ককে খুব গুরুত্ব দিয়েছিল। আসলে তারা যেটা চায়, সেটা চায় যে তাদের কথা মতো চলবে এবং ভূ রাজনীতিতেও তাদের সুরে সুর মিলিয়ে, বা ইন্টারন্যাশনাল রাজনীতি বলে আঞ্চলিক রাজনীতি, তাদের সুরে সুর মিলাবে, এমন একটা এমন একটা সরকার, এমন একটা কথা শুনে এরকম একটা সরকার ভারত চায়। তো তাহলে তারা সেই জায়গায় তারা সবসময় যে ভুলটা করে আসছে, যে রিলেশনটা স্টেট টু স্টেট করে নাই। এটা শেখ হাসিনা কালকে নাও থাকতে পারেন, তাহলে এই সম্পর্কটা কিভাবে এগিয়ে যাবে? দুই পক্ষের, দুই দেশের একটা পারস্পরিক শ্রদ্ধার এবং বুঝাবুঝির মধ্যে এটা করতে হবে। এটা যদি একটা রাজনৈতিক দল কেন্দ্রিক হয়ে যায়, সেটা ভারতের পক্ষে মোটে ভালো না। আবার আমরাও
শুধুমাত্র শেখ হাসিনাকে নিয়েই যে আমাদের দুই দেশের রাজনীতিকে প্রাধান্য দেবে, যেটা আমি আপনাকে আগেও বললাম, যে সেটা যাতে না হয়, কারণ এটা শেষ না। অসংখ্য ধন্যবাদ। আজিল বারী হেলাল, আনিস আলমগীর একটি বলছিলেন যে শেখ হাসিনা বিদেশে বসে বক্তব্য দেওয়াটা তো সমীচীন হতে পারে, যেহেতু অতীতে আমাদের বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান লন্ডনে বসে তিনি রাজনৈতিক দল পরিচালনা করেছেন, তাহলে শেখ হাসিনার ক্ষেত্রে কেন বাধা? দুইটা ভুল ন্যারেটিভ। একটা হলো যে দুটি ঘটনার রাজনৈতিক পরিস্থিতি কিন্তু একরকম না, রাজনৈতিক চরিত্র একরকম না। একটা হলো যে 1/11, এই 1/11 হলো বাংলাদেশ বিরোধী একটা ষড়যন্ত্র 1/11। সেই 1/11 পরবর্তীতে তিনি চিকিৎসার জন্য, যেহেতু তার উপরে স্টিম রোলার বিশেষ করে অত্যাচার চালানো হয়েছিল 1/11-এর সেই ফখরুদ্দিন এবং মঈনুদ্দিন সরকার, এই সরকার তার উপর অত্যাচার করেছিল, সেই চিকিৎসার জন্য তিনি লন্ডন যান, সেখানে দীর্ঘদিন থাকেন। রাজনৈতিক পরিস্থিতি অনুকূলে ছিল না, তিনি দেশ থেকে আসেননি। কিন্তু শেখ হাসিনা কি, তিনি জনগণ কর্তৃক প্রত্যাখ্যিত, রাজনৈতিকভাবে পরাস্ত এবং একটা জেনোসাইডের সাথে যিনি আসামি, গণহত্যার আসামি, দেশে গণহত্যা চালিয়েছে, মানে সেই যে আপনার কম্বোডিয়ার পলপট সরকারের মতো জেনোসাইডের সাথে জড়িত। যেমন ইরানের শাহ পালিয়ে গিয়েছিল ইরান থেকে, তাই না? আপনার চীন থেকে দালাই লামা গেছে, অনেক দালাই লামাটা তো রাজনৈতিক, এবং সেখানে কিন্তু শেখ হাসিনা কি, জনগণ কর্তৃক তার বিরুদ্ধে গণ অভ্যুত্থান হয়েছে, তার বিরুদ্ধে গণ অভ্যুত্থান, এটাকে অনেক আবার বিপ্লব বলি আমরা। তো সেই মানে ইতিহাসের খলনায়ক হিসেবে গেছেন। তাই দুইটি ঘটনা এক হলো, তারেক রহমানেরটা হলো যে একটা 1/11-এর পরিস্থিতিতে একটি সরকারকে আপনার সরিয়ে ফেলা হলো, সেখানে কিন্তু একটা সেনাবাহিনী দ্বারা অভ্যুত্থান, গণ অভ্যুত্থান, একটা সামরিক কু বলতে পারেন, করে বিএনপির থেকে ক্ষমতা নিয়ে বিএনপির নেতা নেতৃত্বের উপর অত্যাচার করলো। চিকিৎসার জন্য তিনি গেলেন বিদেশে, সেখান থেকে তিনি দীর্ঘদিন থাকার পরে আসলেন, তাই না? তখন সেই ষড়যন্ত্রের সরকার তার বিরুদ্ধে অনেক মামলা দিয়েছে, সেই মামলা আবার আপনার জসকোর্টে একজন বিচারপতি ম্যাজিস্ট্রেট কোর্টে তিনি তাকে বেকসুর খালাস দিলেও সরকার সেই ম্যাজিস্ট্রেটকে দেশছাড়া করছে, মানে একটা ফ্যাসিস্ট মাফিয়া স্বৈরাচারের কায়দায়। কিন্তু শেখ হাসিনা ঠিক একই জিনিস, বাংলাদেশের 20 কোটি মানুষ যার বিরুদ্ধে, আপনি আওয়ামী লীগের একটা অংশকে ধরতে পারেন, কিন্তু তারা তো পরাস্ত হয়েছে 20 কোটি মানুষের কাছে, টোটাল মানুষ, একটা গণ অভ্যুত্থান। আপনি গণ অভ্যুত্থানের জন্য সে পালিয়ে গেল, আপনার সেই ইরানের শাহের মতো আরো এরকম পৃথিবীতে অনেক ব্যক্তি আছে, যেমন ওই যে বেন আলী, তারপরে উগান্ডার ইদি আমিন, এরকম প্রচুর লোক আপনার দেশ ছেড়ে পালাইছে। যে মিশর বিপ্লবের সময় সেই রাজা ফারুক, তাদেরকে আপনি দেশে আসার ঘটনা, আর আপনি লেনিন চলে গেল দেশ ছেড়ে, খোমেনি চলে গেল, একই রকম মনে করেন নাকি আপনি? এটা তো খলনায়ক ছিল না, লেনিন খোমেনি এরা কি খলনায়ক ছিল? তারেক রহমান খলনায়ক ছিল না, তিনি রাজনৈতিক পরিস্থিতিতে নির্যাতিত হয়েছেন, চিকিৎসার জন্য গেছেন দীর্ঘদিন। দুটো ঘটনা এক না কিন্তু। আমি যেটা বলতে চাই, আপনি বললেন যে পালিয়ে গেছেন, কিন্তু আপনার নিশ্চয়ই মনে আছে 2018 সালে ভারতীয় হাই কমিশন হিসেবে দায়িত্বে ছিলেন এখানে বাংলাদেশে রিভা গাঙ্গুলি, তিনি ডয়েচে ভেলেকে একটি সাক্ষাৎকার দিয়েছেন, তিনি সেখানে বলেছেন শেখ হাসিনা পালিয়ে আসেননি, ছদ্মবেশেও আসেননি, নিরাপত্তার স্বার্থে বাংলাদেশের সশস্ত্র বাহিনী তাকে ভারতে পৌঁছে দিয়েছে, এমন মন্তব্য করেছেন সাবেক ভারতীয় হাই কমিশনার রিভা গাঙ্গুলি। তিনি আমি একটু সংযোগ করি এখানে, আমি যে তারেক রহমানের উদাহরণটা দিলাম, এটাও কিন্তু ভারত তরফ থেকে বলছে। আমাদের এখানে যে ভারতীয় হাই কমিশনার ছিল আরেকজন পিনাক রঞ্জন, উনি বলেছেন যে তারেক রহমান তো লন্ডন থেকে একই কথা বলেছেন। এটা ভারতের পক্ষ থেকে একটা মানে একটা এক্সাম্পল দিচ্ছে। ভালো, আপনি ভালো ব্যাখ্যা দিচ্ছেন এখানে। ভিন্ন মত পর্যন্ত দুইটা ঘটনা একই নয় তিনি বলছেন। আমি যদি রিভা গাঙ্গুলির কথা যদি বলি, রিভা গাঙ্গুলির দৃষ্টিতে সেটা সে বলছে, তার কথাকে আমি চ্যালেঞ্জ করি, কিন্তু সে তার কথা তো প্রকাশ করেছে, কিন্তু আপনার পারসেপশনটা কি, আমাদের মূল ঘটনাটা কি, আমাদের বাংলাদেশিরা কি বলবে যে শেখ হাসিনাকে আপনার এই দেশ থেকে ট্রান্সফার করা হয়েছে, এরকম কিছু নির্বাসন করা হচ্ছে তাকে, নাকি তিনি যখন জনতা গণভবনের দিকে যায় তখন তিনি সবাই দেখছে প্লেনে করে চলে গেল, এটাকে পালানো না? রিভা গাঙ্গুলি বলছে বলে তার কথাটাই সত্য তা না, আমাদের পিপুলস ফ্যাক্টটা কি দেখছে,
আন্তর্জাতিক পারসেপশনটা কি, এবং আন্তর্জাতিক পারসেপশন বললে ভুল হবে, আন্তর্জাতিক অঙ্গনে আমরা কি দেখলাম, তিনি পালিয়ে গেলেন জনতার রোষে, সে রোষকে ভয় পেয়ে তিনি পালিয়ে গেলেন, তাই তো? তারেক রহমানকে তাই করলো, তিনি গ্রেফতার হলেন, গ্রেফতার হলে তাকে নির্যাতন করা হলো, নির্যাতন করা হলে তিনি চিকিৎসার জন্য বাইরে গেলেন, তাই না? দুটো ঘটনা এক না। রিভা গাঙ্গুলি যেটা বলছে এটা তো কখনোই এক না, যে তাকে হয়তো আপনার বলা হচ্ছে যে আমাদের সেনাবাহিনী তাকে সুন্দর করে যাওয়ার সুযোগ করে দিচ্ছে। হ্যাঁ, জনতা যখন তার দিকে তেড়ে এসছে, সে প্লেনে করে সে এই যে অ্যারেঞ্জমেন্টটা নিশ্চয়ই কেউ না কেউ তো করেছে, নিশ্চয়ই। যেমন আপনার আফগানিস্তান থেকে কারজাই সরকার পালিয়ে গেল, কেউ না কেউ তো তাকে ব্যবস্থা, কিন্তু জনগণের ভয় তো সে পালাইছে, তাই না? জনগণের ভয় তিনি তো থাকতে পারতেন, যদি সাহস করে থাকতেন তাহলে তো পরিস্থিতি সেইটা থাকেননি তো, কারণ তিনি তো জনতার বিরুদ্ধে চলে গেছে। গণহত্যার আসামিরা যারা গণহত্যার সাথে, তারা কখন থাকতে পারেন না। দেশে যারা গণহত্যা চালিয়ে, তাই তো আপনার কারজাই সরকারও থাকতে পারতেন, তাই তো ইরানের শাহ সরকারও থাকতে পারতেন, তাই না? থাকেননি তো, সুতরাং থাকতে পারে না, এই গণবিরোধী যে লোকগুলো থাকতে পারে না। এখন তাদের কথা নিয়ে যদি আপনি এখন টেলিভিশনে টক শো করেন, তাহলে কিন্তু আমার মনে হয় যে আমাদের দেশের জনগণ যেটা বলে যে ফ্যাসিস্টের যে মাথা চলে গেছে, লেজ এখনো রয়ে গেছে, সেই লেজেরই এখন কথাবার্তা আমরা শুনতে পাচ্ছি। সুতরাং শেখ হাসিনা এখন আর বাংলাদেশের রাজনীতি প্রাসঙ্গিক না, তিনি একটা পরাজিত শক্তি। আপনার আইব খানের, ওই টিক্কা খানের তো ইয়া খানের পরাস্ত শক্তি, তাদের কি বাংলাদেশে এখন প্রাসঙ্গিক নিয়ে আলোচনা করবেন না আপনি? এরশাদ আপনার মানে অল অন এ সাডেন বা হ্যাপেন্স টু সে থেকে গেছিল, এরশাদের মতো স্বৈরাচারও সে কিন্তু জনগণকে কোন রকমে থেকে গেছিল। ওইটা আমাদের গণ অভ্যুত্থানের জন্য একটা মাইনাস পয়েন্ট ছিল। কিন্তু দেখেন শেখ হাসিনা এত অন্যায় করছে যে তিনি থাকতেই পারেননি, তিনি জনগণের সামনে চলে আসেন। 1/11 যখন আমাদের বিরুদ্ধে কুটা হলো, সামরিক কুটা, আমরা কি পলাইছিলাম? কারণ তিনি ওই সময় পলাইছিলেন, আমরা পলানোর অভ্যাস আছে। 1/11 সময় তিনি পলাই গেছিলেন না? আমরা কি পলাইছিলাম? আমাদেরকে ঠেলে গুতে আপনার পেশাদ দিয়ে আমাদের বাইরে নিতে পারেনি। জনাব আনিস আলমগীর, যে আপনার নিশ্চয়ই মনে আছে 2018 সালে জুলাই মাসে ব্রিটিশ আইনজীবী লর্ডস সদস্য লর্ডস কার্লাইল দিল্লির বিমানবন্দরে পৌঁছালে ভারত সরকার তাকে দেশ প্রবেশের অনুমতি দেয়নি। যে কথাটা বলতে যাচ্ছি সেটা হচ্ছে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মামলার আইনি ও রাজনৈতিক পরিস্থিতি নিয়ে দিল্লির প্রেস ক্লাবে তার একটি নির্ধারিত সংবাদ সম্মেলন করার কথা ছিল। ভিসা শর্তের অপব্যবহার, উদ্দিষ্ট সফরের সঙ্গে কাজের মিল না থাকায় ভারত তাকে ফেরত পাঠায়। তখন বলা হচ্ছিল, তখন সে এখান থেকে অর্থাৎ বাংলাদেশ থেকে ভারত সরকারকে নিষেধাজ্ঞা মানে সংবাদ সম্মেলন যাতে করতে না পারে তার নিষেধাজ্ঞা মানে নিষেধ করার কথা বলেছিল, এবং সেই কথা ভারত রেখেছিলেন। তারা বিএনপির পক্ষ থেকে সে তখন এই কথাটা বলা হচ্ছিল। তাহলে ওই কথা রাখতে পারলে এবারে 5 আগস্টের কথা ভারত রাখলো না কেন? রাখে নাই তো। আমি তো আপনাকে শুরু থেকে বলতে চাচ্ছি যে শেখ হাসিনা একজন প্রধানমন্ত্রী হিসাবে ওখানে গিয়েছেন এবং ভারতের আতিথেয়তায় ছিলেন, এখনো আছেন। ভারত তো তাকে আসামি রাখে নাই, ভারত তো তাকে ভিভিআইপি মর্যাদায় রেখেছে, তাই না? তো ভিভিআইপি মর্যাদায় যখন রেখেছে, তার বক্তব্য রাখার ক্ষেত্রে তাদের সেই বিধিনির্দেশে তারা অ্যাপ্লাই করছে না। আর ওইটা হচ্ছে একজন আইনজীবী আসলেন, বক্তৃতা দিলেন, সেটা অন্য মেজাজে হবে, সম্মেলন করতে চেয়েছিলেন। কিন্তু আপনাকে মূল বিষয় যেটা আপনি যেটা বলতে পারেন সেটা হচ্ছে যে ভারতের ইঙ্গিত ছাড়া তাহলে শেখ হাসিনা কি ওইখানে এটা বক্তৃতা রাখতে পারতেন? বা তাদের পরোক্ষ প্রত্যক্ষ সহযোগিতা ছাড়া তারা যেটা বলতেছে সেটা হচ্ছে যে আমরা এটাতে নাই, কিন্তু পরোক্ষভাবে তাদের তো আছে, তাদের সহযোগিতা তো আছে, তাদের সহযোগিতা তো ছাড়া এটা হয়নি। এখন বাংলাদেশ ভারত রিলেশন যেদিকে যাচ্ছে, এটা কোন মাত্রায় কোন দিকে যাবে এটা নির্ভর করছে এখন কারেন্ট সিচুয়েশন। যেটা হয়ে গেছে, সামনে কিভাবে যাবে। আপনি দেখেন ভারতীয় হাইকমিশনার প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেছেন, সৌহার্দ্যপূর্ণ সাক্ষাৎকার হয়েছে, রয়ের চিফ এখানে এসেছিলেন, আমাদের পররাষ্ট্রমন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রী সবার সাথে দেখা করেছেন, এবং ভারতীয় হাইকমিশনারের ওইখানে গিয়ে আজকে আমি যেটা দেখলাম নরেন্দ্র মোদীর সঙ্গে উনি পার্লামেন্টে দেখা করেছেন, ওনাদের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে দেখা হয়েছে। তার মানে পদ্মার অন্তরালে অনেক কিছু ঘটে যাচ্ছে যেটা আমরা জানতেছি না। সেই দৃশ্যপটে আমি মনে করি যে ভারত বাংলাদেশের সম্পর্ক নতুন মাত্রায় যাবে। এখানে শুধু শেখ হাসিনা কেন্দ্রিক একটা মানে একটা ডোবার মধ্যে ইয়েতে বন্ধ হয়ে যাবে সেটা নয়। ভারতীয় তরফ থেকে প্রধানমন্ত্রী আমাদের যেদিন দায়িত্ব নিলেন সেদিনে তাকে দাওয়াত দেওয়া হয়েছে দ্বিপাক্ষিক সফরের জন্য।
সেই দাওয়াতটা এখনো অব্যাহত আছে। ব্রিক্সের সম্মেলনে তাকে আঞ্চলিক নেতা হিসাবে দাওয়াত দেওয়া হয়েছে, কারণ ওই সম্মেলনে শুধু উনি না, আঞ্চলিক সংস্থাগুলোর যারা যারা প্রধান আছেন সবাইকে দেওয়া হয়েছে। অনেকে এটাতে ড্রেস নিয়ে কথা হচ্ছে যে ওনাকে ওই প্রধানমন্ত্রী হিসাবে ট্রিট করে নাই, ব্রিক্সের বিমস্টেকের সভাপতি হিসাবে ট্রিট করেছে। আমার কাছে এগুলো খেলো যুক্তি মনে হয়, এগুলো এমন কোনো গুরুত্বপূর্ণ বিষয় না। বিষয়টা হচ্ছে যে আমাদের দ্বিপাক্ষিক সম্পর্কে আমাদের আত্মমর্যাদা আছে কিনা, আমরা দুই পক্ষ বাংলাদেশকে ভারত ওই মাত্রায় সম্মান করে কিনা, আমাদের প্রধানমন্ত্রী, আমাদের নির্বাচিত প্রধানমন্ত্রী তাকে সম্মান করে কিনা, এইসব জিনিসগুলো আমরা দেখতে হবে। এবং আমাদের যে দর কষাকষি যে জায়গাটা, সেটাকে স্ট্রং করতে হবে কূটনীতিতে। আমরা যে শুধুমাত্র এক জায়গায় বসে থাকবো, নোট বারবার দিব, এই করবো সে করবো, তা না। আমাদের একটা বহুমুখী কূটনীতির দরকার আছে, মাল্টি অ্যালাইনমেন্টের দরকার আছে। আমাদের এখানে যে পরাশক্তি যারা আছে, সরাসরি বললে চীন বা আদার্স, এদের দ্বারা আমার প্রভাব বিস্তার করার চেষ্টা করবো যে তুমি আমার উপর সবসময় মাতব্বরি করবে, আমি তোমার সেটা নেব না। এই জায়গাগুলোতে আমাদের করতে হবে। এবং সবচেয়ে বড় বিষয় হচ্ছে দিল্লিকে এখানে একটা বড় ভূমিকা রাখতে হবে। দুই দেশের সম্পর্কের ক্ষেত্রে এখন যেহেতু একটা দেয়াল তৈরি হয়েছে, এই দেয়ালটা আমি মনে করি যে কে ভাঙবে এটা নিয়েও মানে বসে থাকলে হবে না। আমরা আমার স্বার্থ উদ্ধার করার জন্য আমার যেটা দরকার আমি সেটাই করবো। এটা সেই জায়গায় আমি আগে যাব না সে আগে যাবে সেটা বিষয় না। তবে দেয়াল যেহেতু দিল্লি তুলেছে, আমার মনে হয় যে দিল্লির তরফ থেকে এই দেয়ালটা ভাঙতে হবে এবং ঢাকাকে তার আত্মমর্যাদাশীল জায়গায় থাকতে হবে। এমন কিছু ঢাকা করবে না যেটা দ্বারা আপনার দেশের সার্বভৌমত্ব বলেন, নাগরিক মর্যাদা বলেন, সেটা যাতে ভেঙে না যায়। আমাদের মূল কথা হচ্ছে যে প্রতিবেশী বদলানো যায়, যেটা আমরা বারবার বলে থাকি, তাই জাতীয় স্বার্থ এবং বদলানো যায় না। তাই জাতীয় স্বার্থ এবং সম্মানের ভিত্তিতে একটা নতুন একটা কূটনীতির সূচনা করতে হবে। যে বদ্ধ রাজনীতি, বদ্ধ কূটনীতি এই বিগত দিনগুলোতে চলে এসেছে, তুমি আমার কথা শুনবা, আমি তোমার কথা শুনবো, সেটা না। আত্মমর্যাদার একটা জায়গায় বাংলাদেশ যাতে ভারত বাংলাদেশ সম্পর্কের কাছে তৈরি করতে পারে। প্রধানমন্ত্রী তারেক রহমানের সাথে বৈঠকের পর তিনি বলেছেন দুই প্রধানমন্ত্রী বসলে অনেক জটিল সমস্যার সমাধান হবে। কিন্তু আপনার কি মনে হয় যে সীমান্ত হত্যা, পৌশিন, গঙ্গা চুক্তি, তিস্তা চুক্তি থেকে শুরু করে এই যে শেখ হাসিনাকে আশ্রয় দেওয়া, বক্তব্য দিতে দেওয়া, এই সব সমস্যার সমাধান কি আসলে সম্ভব কিনা? এতগুলো কেন সম্ভব না? এটা নির্ভর করছে দর কষাকষির কূটনীতিতে আপনি কতটা বিচক্ষণ আছেন, আপনি কতটা বুঝাতে পারেন, এবং আপনাদের মধ্যে ওয়ার্ম সম্পর্ক কতটুকু আছে সেগুলোর উপর নির্ভর করছে। আপনি এমন একটা পররাষ্ট্রনীতি নত জানো, শেখ হাসিনার বিরুদ্ধে যে অভিযোগ ছিল যে নত জানো পররাষ্ট্রনীতি, তাদের কথাই সবসময় চলতো। ভারতীয় হাইকমিশন থেকে এখানে যে সমস্ত নির্দেশ দেওয়া হইতো, সেই সমস্ত বিষয়ে বাংলাদেশের প্রত্যেকটা ইস্যুতে ভারত মাথা কামাচ্ছে। সেই যে দৃষ্টিভঙ্গিগুলা, এটার বাইরে এসে তো আমি বলছি, বারবার বলতেছি, আত্মমর্যাদার যে সম্পর্ক, সেই সম্পর্ক যদি তৈরি হয়, পরস্পর যদি টেবিলে বসি, আমরা এটা আলোচনা করতে পারি। কিন্তু আমরা এখন দেখতেছি যেটা বাংলাদেশে একটা জেহাদি গোষ্ঠী তৈরি হয়ে আছে, যেটা সরকারের ভিতরেও থাকতে পারে, যে দুই দেশের সম্পর্ক যাতে সামনে এগিয়ে না যায়, সেটাতে একটা বাধা তৈরি করা। এবং আমি মনে করি যে দুই প্রধানমন্ত্রী যদি মিলিত হন এবং খুব সহসা যদি তাদের মধ্যে বৈঠক হয়, সেটা ব্রিক্সের সম্মেলন হোক আর দ্বিপাক্ষিক হোক, এই ইয়েগুলো, এই বাধাগুলো কেটে যাবে। আমি এই প্রসঙ্গে স্মরণ করে দিতে চাই যে সম্ভবত 2009 সালে ইলেকশনের আগে যে ইয়েটা হয়েছিল, বেগম খালেদা জিয়া ভারতে গিয়েছিল, উনাকে অসাধারণ একটা সংবর্ধনা দিয়েছিল ভারতের তরফ থেকে, এবং একদম রীতিমতো ওনাকে বুঝিয়ে দেওয়া হয়েছিল, 9 সাল না তারও আগে, যে নির্বাচনের আগে তারপরে, যেটা 9 সালের নির্বাচনের পরে, মানে 14 নির্বাচনের আগে হ্যাঁ, প্রথমে বেগম খালেদা জিয়া ভারত সফর করলেন, উনাকে রেড কার্পেট সংবর্ধনা দিল। তারপরের সপ্তাহে শেখ হাসিনা গেলেন। দেখেন আপনি, ওইখানে কিন্তু শেখ হাসিনা এমন কোনো পায় নাই। কিন্তু সেই সময় আমরা দেখেছি বাংলাদেশে এই মৌলবাদী গোষ্ঠী, এই উগ্রবাদী গোষ্ঠী বেগম জিয়াকে তখন অ্যাটাক করেছেন যে উনি ভারতের সাথে মিশে যাচ্ছেন, হেন করছেন, তেন করছেন। বিএনপি তার পলিসি চেঞ্জ করে ফেললো, এবং তার পরিপ্রেক্ষিতে দেখা গেল যে ভারতের রাষ্ট্রপতি যখন ঢাকায় আসলেন, তখন তার সাথে দেখা করা নিয়ে জটিলতা তৈরি হলে দেখা করলেন না। বিএনপি সবসময় একটা এই জিহাদি গোষ্ঠীর প্ররোচনায় পড়ে
যে তার পলিসি স্ট্যান্ড কি হবে সেই জায়গায় থাকতে চায় না। আমি মনে করি যে তারা যে সিদ্ধান্তই নিবে সেটা হতে হবে দল এবং দেশের আত্মমর্যাদা যেমন রক্ষা করবে তেমন দূরদর্শী হতে হবে। জি, অসংখ্য ধন্যবাদ। হেলাল ভাই, যে প্রশ্নটা করছি, ব্রিক্স সম্মেলনে প্রধানমন্ত্রী তারেক রহমান যোগ দেবেন এমন আগ্রহ রয়েছে ভারতের। দীনেশ ত্রিবেদীও তিনি কালকে বলেছেন। বর্তমান ভারত বাংলাদেশ যে সম্পর্ক বিদ্যমান, এই সময় প্রধানমন্ত্রী তারেক রহমান যদি ব্রিক্স সম্মেলনে যাওয়াটা কতটা উচিত অনুচিত প্রথমে একটু জানতে চাই। দ্বিতীয় কথা হচ্ছে যে সামনে যে গঙ্গা চুক্তির একটা বিষয় আসছে, ডিসেম্বরে গঙ্গা চুক্তি শেষ, এই যে একটা টানাপোড়েনের কারণে গঙ্গা চুক্তি বা কোনো কারণে সমস্যা হতে পারে কিনা, এটা একটা। আর আরেকটা, ভারত বাংলাদেশের যে সম্পর্ক যে টানাপোড়েন, আবার যদি একটু বিএনপি করতে চায় নতুন করে সম্পর্ক, সেখানে জেহাদি গোষ্ঠীরা বা মৌলবাদী গোষ্ঠীরা বা কোনোভাবে ইন্ধন দেয় যাতে ভারত থেকে দূরে সরে থাকে, এমন একটা অভিযোগ আনিস ভাই করেছেন। আপনি কি বলবেন? আনিস ভাইয়ের অভিযোগ তো আমি এখন সঠিক মনে করছি না, যে জেহাদি গোষ্ঠী বা মৌলবাদী গোষ্ঠী এবার তো কোনো প্রোগ্রাম করলো না। হাসিনা যখন ভারতের মাটিতে বসে গণ অভ্যুত্থানের বিরুদ্ধে কথা বললো, যেটা ভারত কোনোভাবেই করতে পারে না, তিনি যতই বলুক যে ওই হাসিনার বক্তব্য আমরা এন্ডোর্স করি না, এটা একটা প্রাইভেট অনুষ্ঠানে তিনি বলেছেন, এই সব কথা বললে কি মানুষ বুঝবে না যে আপনার মাটিতে বসে আপনি বাংলাদেশ গণ অভ্যুত্থান বিরোধী কথাবার্তা বলছে, আপনি বলছেন আমি এন্ডোর্স করি না? এটা কোনো কথা হলো না। মাছ খান, মাছের ঝোল খান না, এরকম একটা কথাবার্তা হচ্ছে আপনার। আর আনিস ভাই যেটা বলছে যে জেহাদি গোষ্ঠী, মৌলবাদী গোষ্ঠী, আমি খুশি হতাম যদি এইবার যে ভারতের মাটিতে বসে হাসিনা বক্তব্য দিল সেইটার নিন্দা জানিয়ে তারা অন্তত মিছিল মিটিং সমাবেশ করতো, তাহলে আমি আনিস ভাইয়ের এই উপপাদ্য বা এই থিওরিকে আমি মেনে নিতে পারতাম, বুঝছেন? সুতরাং আর ভারত দেখেন, আপনি বলছেন সম্পর্ক আপনি উন্নয়ন, কত 56 বছরে কোনো কথা কি ভারত রেখেছে? আপনি সীমান্তের হত্যা কি বন্ধ করেছেন? আপনার ওই গঙ্গার পানি চুক্তি আপনি বলছেন 25শে ডিসেম্বর মনে হয় শেষ হবে, তাই না? কোথাও শেষ হয়ে যাবে। তা আপনি মনে করেন আবার গঙ্গা চুক্তি একই রকম হবে, চুক্তি কাজের গরু খেতাবে থাকবে, গিয়ে নেই, আপনার ওই পানি ঠিক মতো পাবেন না। এর জন্য আমাদের সরকার, আমরা যেটা মনে করি যে এই ফারাক্কাকে অচল করে দেওয়ার জন্য, অকেজো করবার জন্য আমরা কি করতে পারি? আমরা যদি পদ্মা ব্যারেজটা করতে পারি, তাহলে আপনি যখন ফারাক্কায় পানি আটকাবেন, তখন এই যে বৃষ্টির পানি বা আপনি যখন বন্যার সময় পানি ছেড়ে দেবেন, ওই পানি আমরা ব্যারেজে আটকাবো। আপনি গেট বন্ধ করবেন, আমি গেট খুলে দেব, আপনি গেট খুলে দেবেন, আমি গেট বন্ধ করব। এইরকম একটা আমাদের হাতে এরকম একটা শক্তি না থাকলে, পদ্মা ব্যারেজটা যদি করতে পারি, তা দেখবেন যে ফারাক্কা বাঁধের কার্যকারিতা নষ্ট হয়ে যাবে, পশ্চিমবঙ্গের লোক খুশি হবে সেটা। সুতরাং আপনি এই যে ফারাক্কার মতো একটা জিনিসকে হাতিয়ার হিসেবে বাংলাদেশের সম্পর্ক উন্নয়নের কথা বলবেন, যে ফারাক্কার পানি ছেড়ে দেবো, ফারাক্কা চুক্তি হবে না, তিস্তার চুক্তি হবে না, আমরা তার বিকল্প তৈরি করা ছাড়া গত 56 বছরে কোনো কিছু হয়েছে, কোনো জিনিস আমাদের সম্পন্ন হয়েছে? আপনি বলেন, ভারত যাই বলুক না কেন, কোনো কিছুতেই আমি দেখলাম না যে তালপট্টি নিয়ে গেল, কিছু করলো, কিছু করতে পারলাম। সুতরাং এখন যদি আপনি মনে করেন যে তাহলে আমরা যে সবসময় আওয়ামী লীগ সময়ে শুনতাম ভারত বন্ধু দেশ, তাহলে বন্ধু দেশ ছিল না? আওয়ামী লীগ যত বছর বাংলাদেশের ক্ষমতায় ছিল, বিশেষ করে এই 17 বছর, আমি যদি এই 17 বছর তিনি বিদেশি রাষ্ট্রগুলোর সহায়তায়, জনগণের ভোটের বিনিময় না, জনগণের রায়ের বিনিময় না, বিশেষ করে বিদেশি কিছু রাষ্ট্র, এর মধ্যে গুরুত্বপূর্ণ হলো ভারত, তাকে ক্ষমতায় রেখেছিল। এই জন্য তিনি সবসময় বলতো সম্পর্ক বলো, সম্পর্ক বলো, স্বামী স্ত্রী, কত কথা বলতো ভারতের সম্বন্ধে, তাই না? কিন্তু বর্তমান সরকার, এটা জনগণের দ্বারা নির্বাচিত সরকার, তিনি তো কারো দয়া বা অনুকম্পায় তো এই সরকারটা প্রতিষ্ঠিত হয়নি। এটা হোম গ্রোন গণ অভ্যুত্থানের ফলে আমরা নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় এসেছি। জনগণের যে অভিপ্রায় যে আমাদের সার্বভৌমত্বকে মর্যাদা দেওয়া, মানে চোখের চোখ তাকিয়ে কথাবার্তা বলা, সীমান্তে আপনি আমার জওয়ানকে বলেন যে গুলি করে দেবো, এটা হতে পারে? আমাদের জওয়ানরা কিন্তু এবার উত্তর দিয়েছে, পাদুয়া যুদ্ধে একবার উত্তর দিয়েছিল, এবার উত্তর দিয়েছে, আমারতেও কিন্তু রাইফেল আছে। এখন আপনি বলতে পারেন তাহলে কি আপনি যুদ্ধে চালাবেন না? যুদ্ধে চালাবো কেন? আমাদের অন্তত কূটনীতিক ভাষাটা, এবার যে প্রেস নোটটা আমরা দিয়েছি, কত কঠিন প্রেস নোট দেখেন, তাই না? এইটা হলো একটা সরকারের সার্বভৌমত্ব এবং মর্যাদার প্রতীক।
আমি ভারতের কাছে আমি বলবো যে প্রতিবেশী রাষ্ট্র হিসেবে আপনাকে অবশ্যই বাংলাদেশের যে সার্বভৌমত্ব আছে এবং স্বাধীন রাষ্ট্র এই মর্যাদাটুকু দিতে হবে। আপনি হাসিনাকে মানে একটা পরাস্ত শক্তি, আপনার দেশের অনুরূপ চিটাকে আপনি নিয়ে গেছেন না? আপনার দেশে যদি কেউ পালিয়ে আসে আমাদের দেশে, আপনি কি আমাদের দেশ থেকে নিয়ে যাবেন না? আমি কেন নিতে পারতেছি না? তার মানে কি আপনি আমাকে একটা ছোট রাষ্ট্র, মক্কেল রাষ্ট্র হিসেবে মনে করেন? আমি তো একটা স্বাধীন সার্বভৌম রাষ্ট্র। আমি তো আপনার মতো টেবিলে বসে আমার স্বাধীনতা হয়নি। টেবিলে বসে যেমন ভারতের স্বাধীনতা, পাকিস্তানের স্বাধীনতা, এগুলো সব টেবিলে বসে আলোচনা হয়েছে, কিন্তু বাংলাদেশ স্ট্রাগল করেছে, রক্তক্ষয়ী যুদ্ধে, রক্তস্নাত আমাদের স্বাধীনতা। আমাদের মর্যাদাটা আমাদের রক্ষা করতে। আপনি যতই ন্যারেটিভ, যতই কথা বলেন না কেন যে প্রতিবেশী বদলানো যায় না, ভারতের সাথে আমাদের রিলেশন অবশ্যই রাখতে হবে, কিন্তু তার মানে এই না যে আপনি এককভাবে যা ইচ্ছা তাই করবেন, কোনো কূটনীতিক নর্মস মানবেন না। শেখ হাসিনা পরাজিত শক্তি, সেই শক্তিকে আপনি বলছেন যে 1/11 এর পরিস্থিতির সাথে একরকম করছেন। তার মানে আপনি 24-এর গণ অভ্যুত্থানকে কিন্তু অস্বীকার করছেন। 1/11 আর 24-এর গণ অভ্যুত্থান এক না। 1/11 ছিল একটা ষড়যন্ত্র, কমপ্লিটলি একটা কনস্পিরেসি এগেইনস্ট দ্য কান্ট্রি, এগেইনস্ট দ্য সভরেনিটি, এগেইনস্ট দ্য ফ্রিডম। আর এই 24-এর গণ অভ্যুত্থানও টোটাল জাতির একটা অভ্যুত্থান, ফ্যাসিবাদী শক্তির বিরুদ্ধে, অন্যায়ের বিরুদ্ধে, অত্যাচারের বিরুদ্ধে। আপনার এই মানে যেটা 90-এর গণ অভ্যুত্থানকেও ছাড়িয়ে গেছে, 24-এর গণ অভ্যুত্থান ইতিহাসের মাইল ফলক, সেইটাকে আপনি আন্ডারমাইন করবেন, সেইটার সাথে 1/11 রিলেট করবেন, এটা তো খুবই দুঃখজনক। এটা তো আমাদের শত শত শহীদদের রক্তের প্রতি মানে একটা তামাশা করা হয়। এটা অসংখ্য ধন্যবাদ জনাব আনিস আলমগীর। আপনি কি বলবেন যে আপনি বোঝার চেষ্টা করেছেন যে শেখ হাসিনা বিদেশে, এরকম তো আমরা দেখে আসছি, ইউনূস সরকার প্রধান হবে। আমার কাছে সময় হয়তো বেশি থাকবে না, তারপর একটি প্রশ্ন করে রাখি, সেটা হচ্ছে প্রশ্ন করছি বা ছোট করে উত্তর দেবেন। সেটা হচ্ছে প্রধানমন্ত্রীর তথ্য সম্প্রচার উপদেষ্টা ডাক্তার জাহিদ রহমান বলেছেন সাকিব আল হাসান ভালো খেলোয়াড় হতে পারেন, যেহেতু সাকিব আল হাসান ওই সংবাদ সম্মেলনে যুক্ত হয়েছিলেন, যে এবং তিনি বলেছেন যে তাকে পূর্ণ নিরাপত্তা দিলে তিনি বাংলাদেশে ফিরবেন, সেরকম কথাও তিনি বলেছেন। তখন তিনি বলেছেন, প্রধানমন্ত্রী তথ্য উপদেষ্টা, যে শেখ হাসিনার সঙ্গে অ্যালাইন্ড হয় এবং এখনো আছে সে নষ্ট পচে যাওয়া মানুষ, অর্থাৎ সাকিব আল হাসানকে নষ্ট পচে যাওয়া মানুষ বলছেন, যেহেতু তিনি শেখ হাসিনার সাথে অ্যালাইন্ড আছে। এটা আমাদের তথ্য উপদেষ্টার ব্যক্তিগত মতামত, এখানে আমার মাথা কামানোর কিছু নাই। উনি মনে করতে পারেন যে কেউ পচে গেছে, কেউ গলে গেছে, এরকম শেখ হাসিনার আমলেও এরকম মনে করা হইতো, যে যারা তার বিরোধিতা করতো, যারা বেগম খালেদা জিয়ার সঙ্গে ছিলেন বা অন্য দল করতো, এরা পচা গলা, এই সমস্ত কথা আমরা শুনতেছি। রাজনৈতিক চাকরি নিলে, সরকারি চাকরি নিলে এগুলো বলতে হয়, কিন্তু জনগণ কিভাবে দেখে সেটা বিবেচনা করতে হবে। জনগণ কি সাকিবকে ওই দৃষ্টিতে দেখে না দেখে না, এগুলো আখেরে প্রমাণ হবে আর কি। এগুলো এটা অনেক বিতর্কিত বিষয়, বাট ব্যক্তিগত মতামত নিয়ে আমি কথা বলতে চাই। অসংখ্য ধন্যবাদ জনাব আজিজুল বারী হেলাল। আপনাকে ছোট্ট একটি প্রশ্ন, বা সেটা হচ্ছে, অনেকগুলো প্রশ্ন আছে যদিও, ছোট্ট করে একটা প্রশ্ন করে রাখি। বা যদি জুলাই স্মৃতি অভ্যুত্থান, অর্থাৎ জুলাই অভ্যুত্থান স্মৃতি জাদুঘর হয়েছে, সেখান থেকে নাহিদ ইসলাম অর্থাৎ এনসিপির আহ্বায়ক, তিনি একটা বক্তব্য দিয়েছেন। তিনি বলছেন ভারতের ভয়ে জুলাই গণ অভ্যুত্থান স্মৃতি জাদুঘর থেকে ভারতীয় আগ্রাসন বিরোধী কিছু নিদর্শন সরকার সরিয়ে ফেলেছে। তিনি বলেছেন সীমান্ত হত্যাকাণ্ডের শিকার ভাই বোনদের একটা তালিকা ছিল, ফেলানের ভাস্কর্য ছিল, মোদী বিরোধী আন্দোলনের কিছু স্মৃতি ও ছবি ছিল, সেই সব তালিকাগুলো, ছবিগুলো সরিয়ে ফেলা হয়েছে। এখানে আমি নাহিদ ইসলামের এই বক্তব্যের জবাবটা আমি দিচ্ছি, তার আগে একটু আমি আপনাদের বলে নিই। আপনারা 24-এর গণ অভ্যুত্থানকে আমি এক ধরনের আন্ডারমাইন্ড করা হচ্ছে। 24-এর গণ অভ্যুত্থানে মনে হয় ভুল ছিল আমাদের, এরকমই একটা বক্তব্য আমার কাছে মনে হচ্ছে। যে 24-এর গণ অভ্যুত্থান, যেমন 24-এর গণ অভ্যুত্থানটাকে আপনারা 1/11 মতো মনে করছেন, আপনারা সেই মানে সরকার আসে সরকার যায় সেরকম মনে করছেন না। 24-এর গণ অভ্যুত্থানে যারা জনগণের বিরুদ্ধে দাঁড়িয়েছিল, গণহত্যা, জেনোসাইড, 71-এর গণহত্যা, 24-এর গণহত্যা একই রকম। আপনি ইয়াহিয়া খানকে কি এখন প্রাসঙ্গিক মনে করতে পারেন? আপনি পাকিস্তানের শাসক গোষ্ঠীকে আপনি বলতে পারেন যে আখেরে দেখা যাক কি হয়? এটা হতে পারে। ঠিক একই রকম শেখ হাসিনা মানে পলিটিক্যালি এখন অ্যাবান্ডেন্ট, আওয়ামী লীগ পলিটিক্যালি অ্যাবান্ডেন্ট। এইটা যদি আপনি না মনে করেন তাহলে 24-কে আপনি ধারণ করতে পারলেন না। এটা 20 কোটি জনগণের এইটাই আকাঙ্ক্ষা। সুতরাং আপনি জার্মানি নাৎসি পার্টি বা ইটালির ফ্যাসিস্ট পার্টি বা ইরাকের বাথ পার্টি, এইসব পার্টি কি ওই দেশে রাজনীতি করতে পারছে?
তো আওয়ামী লীগের অবস্থা তাই, শেখ হাসিনার অবস্থা তাই। সেই রোটেন একটা পলিটিক্যালি অ্যাবান্ডন, পলিটিক্যালি ডিফিটেড, পলিটিক্যালি সে আপনার কিলার হিসেবে পরিচিত বাংলাদেশের মানুষের কাছে, তাকে আপনি প্রাসঙ্গিক করে তুলছেন। এইটা কখনো এখন বাংলাদেশের 24-এর গণ অভ্যুত্থানের প্রতি বেইনসাফি করা হচ্ছে। এটা শেখ হাসিনা তো অনেক সম্মান, বাক সম্মান হয়ে গেছেন, রাষ্ট্রের টাকা অপচয় করে বিশাল এন্টোরেজ হাজার শত লোক নিয়ে উনি বাক সম্মান হয়ে গেছেন। এমন কোন সম্মান বিতিচিবিতি হয়নি যে শেখ হাসিনা যায়নি দেশের রাষ্ট্রীয় টাকা অপচয় করে। আপনি যদি এখন এই বাংলাদেশের বর্তমান যে সরকার, এই সরকারকে ওইভাবে তুলনা করেন যে উনি কি আপনার বেঞ্চমার্ক, শেখ হাসিনাকে স্ট্যান্ডার্ড, যে উনি বিদেশে কিভাবে সফর করেছেন, এটা আমাদেরও করতে হবে। আমাদের অবশ্যই গুরুত্ব বুঝে দেশের গুরুত্ব বলেছি, আমাদের আত্মমর্যাদা রেখে করবো অবশ্যই। আমি উদাহরণ দিচ্ছিলাম, আমি মেম্বারই না, আগে আমি কি ব্রিক্সের মেম্বার? আমি অবজারভার হিসেবে যাবো এখানে? হ্যাঁ, যেতে পারেন, আন্তর্জাতিক এক্সপোজারের জন্য যেতে পারেন, কিন্তু সরকার কোনটা এক্সপোজার নিবে, কোনটা করবে সরকারের, আপনি বলতেই পারেন যে যাওয়া উচিত, আমি বলতে পারি যাওয়া উচিত না, আবার যাওয়া উচিত, কিন্তু সরকার তার সঠিক সিদ্ধান্তটাই নিবে। এখন নাহিদ ইসলাম যেটা বলছে, এটা যদি সে মিন করতো তাহলে আমার খুব ভালো লাগতো। যে এইখানে একটা বিষয় আছে যে আপনার 24-এর গণ অভ্যুত্থানকে তিনি কি 71-এর স্বাধীনতা থেকে 24-এর গণ অভ্যুত্থান পর্যন্ত যে ঘটনাগুলো ঘটছে সেটা জুলাই জাদুঘরে যাবে, নাকি জুলাই জাদুঘরে শুধু 17 বছরের ইতিহাস যাবে, নাকি জুলাই জাদুঘরে শুধু 36 মাসের ইতিহাস যাবে? এই আলোচনাগুলো আবার চলবে। সিদ্ধান্ত নতুন একটা আপনার জাদুঘর করা হয়েছে, সেখানে যদি এই যে ভারতীয় আধিপত্যবাদের যে চিহ্ন থাকে সেই চিহ্নগুলো যদি সরাই নেওয়া হয়, আমি জানি না সরানো হয়েছে কিনা, তাহলে নিশ্চয়ই কোনো একটা সিদ্ধান্তের মাধ্যমে হয়েছে। কারণ 55 বছর বা 56 বছর ব্যাপী ভারতের যে আধিপত্যবাদী থাবা আমাদের দেশের প্রতি, সেই সব চিহ্ন কোন জাদুঘরে থাকবে? জুলাই জাদুঘরে, না 71-এর জাদুঘরে, বা 90-এর জাদুঘরে, বা কোন জাদুঘরে? এটা একটা সিদ্ধান্তের ব্যাপার। তবে নাহিদ ইসলাম যদি এটা মিন করতো যে ভারতীয় আধিপত্যবাদী শক্তিকে তিনি, বা শেখ হাসিনাকে যে এখন প্যাট্রোনাইজ করছে, একটা পরাস্ত শক্তিকে তাকে প্যাট্রোনাইজ করছে, তার বিরুদ্ধে তো সে কোনো কথা বললো না। এই জন্য আমি বলছি সেটা মিন করে কিনা। তার বক্তব্যকে আমি স্যালুট করি, কিন্তু সে যদি যে 5ই আগস্টে আমাদের গণ অভ্যুত্থানের দিবসে যে ওয়েবনারে বক্তৃতা দিল শেখ হাসিনা, সেদিন তারা কেন কোনো প্রোগ্রাম করলো না? সেদিন তারা বিদ্যুৎ গ্যাসের দাবিতে এটা দরকার আছে, কিন্তু সেদিনই তারা সচিবালয় ঘেরাও করলো 11 দল। কিন্তু 11 দল শেখ হাসিনার এই বক্তব্যের এগেনস্টে বা ভারতের এই দ্বিমুখী নীতির বিরুদ্ধে কোনো কথা বললো না। সুতরাং নাহিদ ইসলামের এই বক্তব্যকে আমি আরো সম্মান জানাতাম যদি আমরা যেভাবে শেখ হাসিনার এই আশ্রয় প্রশ্রয় দেওয়াকে, ভারতের এই নীতিকে আমরা যেভাবে প্রতিবাদ করছি, তারা যদি সেভাবে প্রতিবাদ করতো।